আপনি যশস্বী বাবার ছেলে, আপনার বাবাকে সবাই চিনি, আমরা সবাই চিনি। আপনার পিতৃদত্ত নামটাও খুব খারাপ ছিল না, দীপক। কিন্তু প্রথম ছবি করতে এসেই একজন কুসংস্কারগ্রস্ত বলবো কিনা জানি না, পরিচালকের পাল্লায় পড়ে আপনি নামটা চিরঞ্জিত করে দিলেন। মানলেন কেন এটা? না, আসলে ডিরেক্টর করেনি, তার দোষ নেই। রঞ্জন মজুমদার করেননি? না, আচ্ছা, মানে নামটা দিয়েছিলেন আলটিমেটলি উনি, কিন্তু চেয়েছিলাম আমি। চ নামের হিরো হলে এটা সফল হবে, তাই সেটা হয়তো সেটাই জনশ্রুতি পারে, হয়তো সফল হওয়ার পরে মনে হচ্ছে সেটা আর কি। আচ্ছা, তো যাই হোক, তো আসলে ঘটনাটা ঘটেছিল একটু অন্যরকম। আমি আসলে একটু ভালো ছবি করতে চেয়েছিলাম, ক্যামেরার পেছনে থাকতে চেয়েছিলাম অ্যাজ ডিরেক্টর। সেই হিসেবে সত্যি কথা বলতে কি একটুখানি ওই সমরেশ বোস কালকুট একটু বা নীললোহিত সুনীল গাঙ্গুলির ব্যাপারটা মাথায় এসেছিল। তাতে মনে হচ্ছিল যে যে কোনো মানুষের যে কোনো ইমেজ, যে কোনো একটা চেহারা, যে কোনো একটা পরিচয়, তার সম্বন্ধে সমাজ কিন্তু বায়াস হবেই কোনো না কোনোভাবে। তো যদি কমার্শিয়াল ফিল্মের হিরো হয়ে যাই আমি, সেক্ষেত্রে হয়তো একটা কোনো সময় ভালো ছবি করলে তখন সেই চিরঞ্জিত নামে ছবিটা করলে তার হয়তো যথার্থ মূল্যায়নটা হবে না। কারণ চিরঞ্জিত একটা কমার্শিয়াল সেট আপের একজন হিরো, সে হয়তো এই ছবিটা করতে পারে না বলে মনে হবে। সেই কারণে আমি আমার পিতৃদত্ত নামটা একটু তুলে রেখেছিলাম। আচ্ছা, যে ওটা কোনো সময় ছবি করার জন্য অ্যাজ এ নিউ কামার ফিল্ম মেকার হিসেবে দীপক, আমি তখন বলতেই পারবো হয়তো প্রেসকে বা ক্রিটিকদের, যে একে একদম নিউ কামার হিসেবেই ট্রিট করুন, নতুন ছবি করছে বলে ট্রিট করুন। না, প্রশ্নটা করলাম এই কারণে যে ধরুন আপনি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন, সায়েন্স পড়েছেন, আপনি সবসময় বিজ্ঞান নিয়ে চর্চা করেন, কথাবার্তা বলেন, সেই জন্য মনে হয়েছিল যে আপনার মতো ছেলে তো একটা দৃষ্টান্তও তো সেট করবে, যারা সামান্য একটা ডিরেক্টর বললো যে এই নামটা বদল করলে লাকি হতে পারে, তাই আপনি মানবেন কেন? হ্যাঁ, কিন্তু সায়েন্স কিন্তু আসলে কুসংস্কার বলবো না, ঠিক ভগবান থেকে সরে নয়। আমি দেখলাম স্টুডিওতে ঢোকার মুখে আপনি স্টুডিও নমস্কার করেও ঢুকলেন, হাতেও আপনার অনেকগুলো আংটি। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে যেমন এই আংটিটার ক্ষেত্রে একটুখানি বলে যে এর ভেতর দিয়ে কিছু গেলে নাকি কিছু কাজ হয়। তো একটা জিনিস আমি জানি না, এটা আপনি কতটা জানেন আমি জানি না, সেটা হচ্ছে যে এই যে চুনি মানে রুবি, এই কাঠ রুবির মধ্যে দিয়ে একটা লাইট রেখে পাস করি আজকে লেসার তৈরি হয়। তো তার মানে একটা রুবি, সেই রুবিটা ছাড়া কিন্তু লেসার বিম তৈরি হবে না। তো সায়েন্সই বুঝেছে যে একটা স্টোনের ভেতর দিয়ে পাস করলে একটা তার বিশেষ শক্তি আসে। তো সেক্ষেত্রে যে পুরনো সময় থেকে চলে আসছে যে এই রুবিটা পড়লে কোনো একটা এফেক্ট আসতে পারে, এটা বোধহয় একটু আত্মপ্রবঞ্চনা হলো। দেখুন আমার 10টা আঙুল, একটাও আংটি নেই। হ্যাঁ, আমার মনে হয় যে আত্মবিশ্বাস যদি থাকে, এগুলোর বোধহয় প্রয়োজন নেই। আত্মবিশ্বাস সেই অর্থে আছে আমার সিনসিয়ারিটির উপরে, তবে আমি ভাগ্য বিশ্বাসী, ভীষণভাবে ঈশ্বর বিশ্বাসী। ভাগ্য কি আপনার প্রতি সদয় হয়েছে বলে মনে হয়? নিশ্চয়ই হয়েছে। নিশ্চয়ই। আপনি ধরুন ফিরে যাই, আপনি গোড়ার দিকে আপনি অনেক কিছু করেছেন, মানে বিফোর ইউ বিকেম অ্যান অ্যাক্টর অ্যান্ড ফিল্ম পরিচালক, আপনার অনেক রূপ আমরা দেখেছি। আপনি যুগান্তরে লিখতেন, নিউ স্টেটসম্যানে লিখেছেন, জুনিয়র স্টেটসম্যানে লিখতেন, আপনি টেলিভিশনে খবর পড়েছেন, টেলিভিশনে ছিলেন, সাংবাদিকতাও করেছেন আমাদের মতো। একটু একটু হ্যাঁ। গোড়ার দিকে কি আপনার কোনো কনফিউশন ছিল যে কোথায় আপনার কেরিয়ারটা যাবে? আমার কনফিউশন ছিল না, তো ঈশ্বরের কনফিউশন ছিল বোধহয়। তিনি নানা জায়গায় ঘুরিয়ে আলটিমেটলি এখানে এনে ফেলে। আপনি যাই করেন স্পিড অফ প্রিঅর্ডেন বাই দ্য অলমাইটি। কে সেরা সেরা, আচ্ছা, হোয়াট এভার উইল বি। তো আপনি কেন মানে গোড়ার দিকে এত কিছু টেস্ট করার পরে সেগুলো পছন্দ হলো না, আপনি এটাতে এলেন কেন? না, পছন্দ অপছন্দের ব্যাপার নেই। বললাম যে আমাকে যে কাজটা দেবেন, যেমন আজকে আপনি আমায় ডেকেছেন, প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো, আই উইল ডু ইট সিনসিয়ারলি, আচ্ছা, হার্ট অ্যান্ড সোল। কিন্তু এটা আপনি করবেন না যে ডাকবেন আমাকে, কেউ অনিরুদ্ধ খবর দেবে যে এখানে আসতে হবে, সুমনবাবু ইন্টারভিউ করবেন, এটা আমার তৈরি নয়। তার মানে আপনার যে কল আসবে উইল রেসপন্ড টু দ্যাট টু দ্য এক্সটেন্ট। আমাকে যা কাজ দেবেন সেই কাজটা আমি করবো। তো আপনার এই এতগুলো যে কাজ করলেন, কোনটা সবচেয়ে এনজয় করেছেন? আরেকটা প্রশ্ন আমার মনে হয় জাগে, যুগান্তরে আপনি যখন লিখতেন, নমিতা চক্রবর্তী, চিরঞ্জিত হু কল্ড হিমসেলফ অমিতাভ বচ্চন অফ টালিগঞ্জ, চিরঞ্জিত যার সঙ্গে একটা ম্যাচও ইমেজ আছে, তিনি হঠাৎ এত মানে চিরঞ্জিত বুঝলাম, দীপক থেকে চিরঞ্জিত, দীপক থেকে নমিতা কেন? না, সেই পার্টিকুলার পেজটা আমার দিদির নাম। ও আচ্ছা আচ্ছা, ওই পার্টিকুলার পেজটাই ছিল আমরা মেয়েরা। আচ্ছা, সেখানে অ্যাকচুয়ালি পুরুষের লেখা যায় না, সেই অর্থে আমার মনে হয়েছিল যে দিদির নামে লিখি। আচ্ছা, আর এক্সপেরিমেন্ট করতে তো ভালো লাগে, মানে আরেকটা নাম নিয়ে কাজ করতে গেলে দীপক চিরঞ্জিত হলো বোঝা যায়,
বা একটা রোল করতে গিয়ে সিনেমায় রোল করতে গেলে কোনো জায়গায় বিজয়, কোনো জায়গায় সুজয়, কোনো জায়গায় অনির্বাণ হচ্ছি আমি, আর এক একটা আইডেন্টিটিতে যাচ্ছি। সেই লেখাটা গ্রাসের চেতনের জন্য দরকার ছিল, মানে না, এটা মজা, এমনি মজার জন্য করেছে। আচ্ছা, আপনি ধরুন আপনার প্রজন্মের যারা বা সামান্য ছোট বড় যারা, ধরুন তাপস পাল বা প্রসেনজিৎ, এরা অনেকেই ভেঞ্চার্ড ইনটু হিন্দি ফিল্ম। সফল হয়েছেন কি হয়নি সে প্রশ্ন স্বতন্ত্র। তাপস পাল ছবি করেছেন রাজশ্রী পিকচার্সের অবোধ, প্রসেনজিৎ করেছে গোবিন্দ নিহালনির। তো আপনি কোনোদিন ইউ ডিডন্ট ফিল দ্য আর্জ টু গো টু বম্বে অ্যান্ড ট্রাই আউট? হ্যাঁ, ডেফিনেটলি ফিল করেছি আমি, কিন্তু আমি ঠিক সেরকম কল পাইনি। আর হয়তো ওরা যে কলটা পেয়েছে আলটিমেটলি দেখা গেছে হয়তো সেটা সাকসেসফুল হয়নি। ইনফ্যাক্ট সেরকম কলও আমি পাইনি। আমাকে যখনই ওরা ডেকেছে তখন সবসময় একটা কোনো সাবঅর্ডিনেট কোনো একটা কারণে ডেকেছে, হয়তো খুব একটা ইন্টারেস্টিং সেট আপটা নয়, বড় হয়তো প্রোডাকশন ইউনিট নয়, বা বড় ডিরেক্টর নয়, বা বড় ডিরেক্টর হলে একটা ছোটো রোলে দেখেছেন। তো তখন আমার একটা কথা মনে হয়েছিল যে বেটার টু রুল ইন হেল দ্যান টু বি রুলড ইন হেভেন, এটা মনে হয়েছিল। তারপর আপনার মনে হয়েছে যে মোহনবাগান টিমের ক্যাপ্টেন হওয়া ভালো দেন আর্জেন্টিনা টিমের রেগুলার মেম্বার আছে? মেবি যদি না খেলতে দেয়, মাঠের ধারে বসিয়ে রাখে সে। তো আপনার মনে হয়েছে যে ওটা সাইড লাইনে বসে থাকতে হয় বম্বেতে গেলে? হয়তো। আপনার কি মনে হয় কি মানে তার জন্য কি কোনো আফসোস আছে যে আপনি দিল্লি ইয়েতে যেতে পারলেন না? দেখুন, আমার কোনো আফসোসই নেই, কারণ এই পৃথিবীতে যেখানে যেভাবে জন্ম দিয়েছেন ঈশ্বর, আমাকে এনেছেন এই পৃথিবীতে, এই সুন্দর পৃথিবীতে, সেটাই যথেষ্ট আমার পক্ষে। ইউ আর দ্য হাইয়েস্ট পেড অ্যাক্টর, কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে আমরা করি না খবরের কাগজের লোকের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, তাতে তো মনে হচ্ছে যে আপনাকে বোধহয় একটু প্রসেনজিৎ ছাড়িয়ে গেছে, সে 1 নম্বরে আপনি 2 নম্বরে। এইটা কীরকমভাবে আপনি দেখেন? না, আপনি এর সঙ্গে এগ্রি করেন না? আমি জানি না কি হচ্ছে, গোলমালটা একটা মিষ্টি দেখতে হয়তো খুব সুন্দর বা দাম বেশি হতে পারে, খেতে অত ভালো না লাগতে পারে কারো কারো, এটা কিছু করার নেই, কিছু করার নেই। ইট মে বি কস্টলি। কিন্তু আপনার কি মনে হয় না যে এই ইয়েগুলো অ্যাকচুয়ালি মার্কেট ডিটারমিন করে? অর্থাৎ কে কত ছবি পায়, দর্শক তাকে কত নেয়, তার উপরেই তো নির্ভর করে। ধরুন সচিন তেন্ডুলকার যে 1 নম্বর, সেটা তো তার ব্যাট বলেছে, তেমনি যদি এটা ফিল্মে কেউ 1 নম্বর হয়, সেটাও তার দর কত, তার অ্যাকসেপ্টেবিলিটি কত, তার দ্বারা ডিটারমিন। না, অ্যাকসেপ্টেবিলিটি পরে আসে দর। নিশ্চিত তুলনাটা কি খুব ভ্যালিড হবে? নিশ্চয়ই হবে না, কেন বিক্রি হতে পারে না কোনো জিনিস, আপনার পছন্দ না হলেও বিক্রি হতে পারে। আরেকটা হচ্ছে যে অ্যাকসেপ্টেবিলিটির ওপরই দর ডিপেন্ড করে, দরটা কিন্তু শেষে আসে, তাই না? যদি দর বেশি হয় তাহলে জিনিসটা খুব ভালো, এরকম অনেকের ধারণাও আছে। খুব দামি দামি জিনিস লোকে কিনতে চায়, খুব দাম, সেই জন্য আমি এটা কিনবো। তা হয়তো জিনিসটা সেরকম নাও হতে পারে। কাজে সেক্ষেত্রে এটা ভীষণভাবে হিউম্যান সাইকোলজির উপর ডিপেন্ড করে, কাকে পছন্দ করে কাকে, বা টোটাল জিনিসটা সিস্টেমটা হয়তো কম্পিউটারাইজড নয়, কম্পিউটারাইজড হলে হয়তো অন্যরকম। আপনাকে যদি বিচারকের আসনে বসাতাম, তাহলে আপনি কি নিজেকে 1 নম্বর বলতেন? হ্যাঁ, টেকনিক্যালি 1 নম্বর হওয়া উচিত। টেকনিক্যালি ছাড়া আর কি আছে? কম্পিউটার ফর্মুলাতে হওয়া উচিত। সে বলছি তো, ওইটা খুব মুশকিলের ব্যাপার। সেটা হচ্ছে আমি শুনেছি সেটা হচ্ছে সুচিত্রা সেন উত্তম কুমারের থেকে বেশি টাকা নিতেন, কিন্তু এটা খুব ডিবেটেবল বা খুব মুশকিলের প্রবলেম হয়ে যেতে পারে যে উত্তম কুমার খারাপ অভিনয় করতেন না সুচিত্রা সেন খারাপ অভিনয় করতেন, বা কে কম পপুলার কে বেশি পপুলার। ইটস ভেরি ডিফিকাল্ট। তাহলে আপনার কি মনে হয় যে কোথাও একটা ইনজাস্টিস আছে এই ধরনের? না, ইনজাস্টিস না, ইট হ্যাপেন্স, এটা হতেই পারে, এটা ঘটনা ঘটতেই পারে। একই মা 2 ছেলে মেয়েকে 2 ভাই ভালোবাসতে পারে, একটু কম একটু বেশি হতেই পারে। তাহলে আপনার মনে হয় একটু কম ভালোবাসে আপনাকে? হ্যাঁ, হতে পারে। তাই আপনি না, আবার টাকাটা বেশি দিচ্ছে, একটু বেশি ভালোবাসে, পাইয়ে দেয় কোথা থেকে। আচ্ছা, অনেকে বলে আপনাকে একটু বেশি টাকা দেয়, তার কারণ হচ্ছে যে আপনি ইউ আর অ্যান অ্যাক্টর কাম পরিচালক। অর্থাৎ ইভেন দো ইউ আর অ্যান অ্যাক্টর, ইফ ইউ এন্টার দিস ফ্লোর, তাহলে আপনি যে ছবিতে করছেন এই ক্যামেরাটা এখানে বসবে, অমুকটা ওখানে বসবে, অর্থাৎ আপনি মানে পরিচালকের রোলটাও কিছুটা ইউজ আপ করে নেন। সেই জন্য বোধহয় আপনাকে টাকাটা 3টে ভাউচার কম্বাইন করে একটা ভাউচার হতে পারে। তো এটার জন্য আপনারা ডাইরেক্টররা বা ইয়েরা ইরিটেটেড হন না আপনার উপর? কি করে হবে? সে তো টাকা বেশি দিচ্ছে ওই জন্যই দেয়। না, বলছি টাকা বেশি যে দেয় সেই ইরিটেটেড হবে কেন? মানে এটা ধরে নেয় যে আপনি আসবেন এবং আপনার ছবিটা করবেন না, তাহলে তা নয়। আপনি কি করেন মানে এক্স্যাক্টলি? ধরুন নর্মালি তো আমরা দেখি যিনি অভিনেতা তিনি অভিনয় করবেন, বাকিদের কাজ, কারোর কাজ ক্যামেরা চালানো, কারোর কাজ ডাইরেক্ট করা। আমি বলি আপনার ক্ষেত্রে এটা শোনা যায়, আমি শুনেছি যে আপনি গিয়ে মানে ওইটাও সেট করে দেন, মানে ডাইরেক্টরের কাজও আপনি করে দেন অনেক সময়। হ্যাঁ, এটা করেন কেন প্রয়োজন হয় করা? ডাইরেক্টর যদি ফিল করে, আমাকে সাজেশন চায়, তাহলে করেন। কিন্তু আপনি নিজের মতো করে কখনো আপনি সেটা প্রথমে করি যখন স্ক্রিপ্টটা নিয়ে আলোচনা হয়, আমি ছবিটা করব কি করব না, এটা কি একটা কন্ডিশন করে না যে আমাকে এই ব্যাপারগুলো আমাকে কনসাল্ট করতে হবে? না, এটা হতেই পারে না, কিন্তু আপনার কি মনে হয় যে টালিগঞ্জের আজকের যে অবস্থা, তাতে এরকম কতজন ডাইরেক্টর আছেন যার উপর কমপ্লিটলি ভরসা করে আপনি শুধু অভিনয় করতে পারেন? অনেকে আছেন, প্রচুর আছেন। আর যাদের উপর করা যায় না তাদের সংখ্যা?
তাদের সংখ্যাও বেশ ভালো। বেশ ভালো। তাদের সংখ্যা কি উত্তরোত্তর বাড়ছে? বাড়ছে বাড়ছে। টালিগঞ্জে একটা সময় ছিল যখন প্রথিত আসা সাহিত্যিকরা এসে আপনাদের স্ক্রিপ্ট লিখতেন। আজকে এমন লোকেরা স্ক্রিপ্ট লেখেন যে যেখানে দুটো ইংরেজি শব্দ থাকলেও সে দুটো নির্ভুল হয় না, অনেক সময় পরিবর্তন করতে হয়। কেন এটা হলো কেন? এটা কি আপনাদেরও ব্যর্থতা নয়? এটা হলো দুটো কারণে। একটা হচ্ছে এটা আসলে কোনো কারণেই না, হোয়াট এভার উইল বি, এটাই আমার থিওরি, এটা হতেই হবে, যা হওয়ার তাই হবে। সেক্ষেত্রে দর্শক যে মুহূর্তে টেলিভিশন এসে গেল, টেলিভিশনে ঘরে বসে টেলিভিশন দেখতে আরম্ভ করলো, সেই মুহূর্তে এই শিক্ষিত দর্শক যে সিনেমা দেখার হ্যাসেলটা, এই গরম ঘাম, আগে গিয়ে অ্যাডভান্স কাটার খরচা, তারপরে বউ ছেলে মেয়েকে শালিকে নিয়ে গিয়ে দেখানো, তারপরে আবার এতে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ানো, চপ কাটলেট কাফেতে গিয়ে খাওয়ানো, এই টোটাল খরচাটা খুব বেশি। আর তাকে সেই দিনটা বার করতে হতো, তার একটা কাজ আছে কিন্তু সেই কাজটা করতে পারতো না, টাস খেলতে যেতে পারতো না। বউ বলতো শনিবার সিনেমা যদি না দেখাও, যা রোববার যদি না দেখাও, শনিবার যদি টিকিট আমায় না দেখাও, তাহলে কিন্তু সোমবার আমি বাপের বাড়ি চলে যাবো। টেলিভিশন আসার পরে কী হলো, খাদ্য অখাদ্য নানা রকম ছবি দেখতে আরম্ভ করলো, মানে নড়তে আরম্ভ করলো, মানে চলচ্ছবি, তো টেলিভিশনের চলচ্ছবি, তো ঘরের মধ্যে চলচ্ছবি আরম্ভ হয়ে গেল। এই চলচ্ছবি দেখতে গিয়ে স্ত্রী অ্যাবজর্বড হয়ে গেল। এবার সে আর বলে না যে রোববার সিনেমা না দেখালে আমি গোসা করবো, শ্বশুর বাপের বাড়ি চলে যাবো। আর ভদ্রলোকের এদিকে অর্থের অভাব হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, সে কী করলো, দ্বিতীয় রোজগার, তৃতীয় রোজগার। যেমন আমি আজকে সারাদিন শুটিং করেছি, আবার এখানে এসেছি আপনার এখানে, হয়তো রোজগারের জন্য নয়, কিন্তু এসছি তো, এরকমভাবে কাজ বাড়তে আরম্ভ করলো লোকটির। তার মানে আপনি বলছেন ডিমান্ড সাপ্লাই পজিশনটা এর আসল কারণ। ডিমান্ড নেই বলে বা ছবি নেই, ভালো ছবি নেই। ভালো মানুষেরা, যারা শিক্ষিত মানুষের জন্য ছবি তারা দেখছেন না হলে গিয়ে, তো অবভিয়াসলি যারা দেখছেন তাদের জন্য ছবি হবে। কিন্তু এইটা ফেনোমেনার তো, টেলিভিশন তো শুধু কলকাতায় এসছে বা পশ্চিমবঙ্গে এসছে তা নয়, টেলিভিশন তো বম্বেতেও এসছে। তাহলে টেলিভিশন দেখার পরেও কি করে একটা কাজল, একটা মাধুরী দীক্ষিত, কি শাহরুখ খান, কি আপনার এই নতুন ছেলেটি যেটা উঠেছে, রাকেশের ছেলে, কাহনা প্যার হয়, এরা তো রোজ হিরো উঠছে, পড়ছে, টার্নওভার ইজ ভেরি হাই। এবার আমি আরো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কলকাতা এন্ড বম্বে? আমি আরো মজার কথা বলে দিই তাহলে আপনাকে, কোয়ালিটিটার কোথায় ডিফারেন্স হচ্ছে। এবারে যে হিন্দিতে যতগুলো কথা বলে যাচ্ছেন আপনি, এটা ইংরেজিতে বলতে গেলে দেখবেন আরও সাহিত্যধর্মী, আরও এক্সপেরিমেন্টাল ছবি ইংরেজিতে হচ্ছে। তার কারণ হচ্ছে যত বড় এরিয়া হচ্ছে তত বেশি তার মার্কেট বড় হচ্ছে, তার মধ্যে একটা পার্সেন্টেজ পেয়ে গেলেও ইংরেজি ছবি তাতে কস্ট উঠে যাচ্ছে, রাইট? হিন্দি ছবি যে এরিয়া পাচ্ছে তা থেকে একটা পার্সেন্টেজ দেখলেও কস্ট উঠে যাচ্ছে। বাংলা ছবি এত ছোট জায়গায় হচ্ছে যে তার ওই পার্সেন্টেজটা পার্ট দেখলে আর উঠছে না, ব্যবসায়িকভাবে সফল হবে, সফল হবে না। তাকে একটা বেশি লোককে দেখাতে হবে, পার্সেন্টেজটা বাড়াতে হচ্ছে তাকে, মানে অন্তত 70% বাঙালি দর্শক 70% না দেখলে তার কষ্ট উঠবে না। সেখানে একটা হিন্দি ছবির হয়তো অস্তিত্বের জন্য পুরো হিন্দি অডিয়েন্সের হয়তো 15% দেখলেও কষ্ট উঠে যাচ্ছে। সো দে ক্যান গো ফর এক্সপেরিমেন্টেশন, উই ক্যানট, ইউ ক্যানট। কিন্তু আপনার কি মনে হয় না যে এটা যদি টেলিভিশনের অ্যাডভেন্টের ফলে কিছুটা হলেও হতে পারে? অনেকটা। কিন্তু আপনার কি মনে হয় না যে ভালো পরিচালক যদি থাকতো, ভালো অভিনেতা, উত্তম সুচিত্রার ছবি এখনো দেখে? আছেন না, তরুণ মজুমদার আছেন তো, এখনো দেখে, তপন সিনহা আছেন তো। কিন্তু আপনাদের ছবি শহরের দর্শক প্রত্যাখ্যান তাহলে করছে কেন? শুধুই কি টেলিভিশন? শহরের দর্শক ছবি দেখে না তো। কালকে যদি একটা ভালো ছবি হয়, কোনটা দেখ বলুন? আপনি যদি কালকে ধরুন কথার কথা একটা মৃণাল সেনের ছবি হয় বা সত্যজিতের একটা ছবি দেখেছেন, মহাপৃথিবী দেখেনি তো? মহাপৃথিবী হয়তো একটা হুইলচেয়ার যতদিন করেছে, হুইলচেয়ার দেখেনি তো? আপনারা তো লিখেছেন, আপনাদের কাউকেই পড়লাম, কিন্তু একটা ছবি না দেখতে পারে। কিন্তু তপন সিনহা যদি 10টা ছবি করেন 8টা ছবি দেখে, তরুণ মজুমদার আর 10টা ছবি করলে 9টা ছবি দেখে। কোথায় তরুণ মজুমদার ছবি করছেন না কেন তাহলে? করছেন না, তার কোনো মৃণাল সেন অনেকদিন ছবি কেন করেন করছেন না? করছেন না, একটা কারণ তাদের বয়স হয়েছে। আমি আপনাকে যে প্রশ্ন করলাম যে করছেন না কেন, একজন মেকার তার আর্টসটা নিয়ে বসে আছেন কেন, এই খবরটা নিয়ে আমাকে জানান, তারপরে আমি ইট উইল বি ইজিয়ার টু আনসার ইউ। আচ্ছা, আপনার মনে হয় যে বাজার নেই, হবে না, তাই করছেন? আই ডোন্ট নো, You seem to know the answer. না কেন করছেন না বলুন? You seem to know the answer. মানে বেটার মেকার যারা ছিলেন তাদের একটা ব্র্যান্ডেড থাকে, প্রত্যেকটা মেকারের। যেমন মানিকদার একটা এক ধরনের ছবি, মানিকদা একটা লেভেলের ছবি বানান, ওনারা একটা লেভেলের ছবি বানাতেন, এর একটা তপন সিনহার একটা ছবি লেভেলের ছবি বানান। এর প্রত্যেকের একটা ব্র্যান্ড আছে, একটা লেভেল আছে, সেই লেভেলটার ছবিটা নিচ্ছে না আসলে। উনি তার নিচে তো নামবেন না, কী করে তরুণ মজুমদার নেমে গিয়ে ছবি করবেন বলুন? কী করে বেদনা জ্যোৎস্না বানাবেন? এটা সম্ভব না, তো তাকে চুপ করে থাকতে হচ্ছে। কিন্তু যদি সেই ভালো ছবিটা, ওনার লেভেলের ছবিটা যদি দর্শক থাকতো, আজকে যদি এই ঘরে বসে থাকা দর্শকরা কোনোভাবে বাইরে বেরিয়ে আসতে পারতেন এবং যদি হলে পৌঁছতেন, তাহলে হলের চেহারাটাও এটা হতো না। ফিনাইল দিতে হতো বাথরুমে, চেয়ারগুলোকে সারাতে হতো, কারণ খালি পায়ে লুঙ্গি পড়া লোকগুলো দেখে, তাদের এর থেকে লোয়ার স্ট্যান্ডার্ডে হয়তো তারা থাকে, তাই ওইটা ম্যাটার করে না কিছু, হলের চেয়ারটা, প্রজেকশনটা ম্যাটার করে না, সাউন্ড কোয়ালিটি ম্যাটার করে না তাদের কাছে। তারা বলে কিছু না, তো ঠিকই তো আছে, শুনলাম তো, ব্যাপারটা এরকম হয়। কিন্তু আমাদের যারা চুজি, যারা পার্টিকুলার, যারা পারফেকশনিস্ট, তারা তো খুঁজে বলছেন বাথরুমে যাওয়া যায় না, গন্ধ,
আচ্ছা এই হলে আসা যাচ্ছে না, তো হলটা খারাপ হলো কেন, কবে হলো? আপনারা যেদিন থেকে আসা বন্ধ করলেন সেদিন থেকে। ছবি খারাপ হলো কবে, যবে থেকে আপনারা আসা বন্ধ করলেন তবে থেকে। তো আমি সমস্ত অডিয়েন্সকে, বুদ্ধিজীবী অডিয়েন্সকে, শিক্ষিত অডিয়েন্সকে বলছি যে আপনারা হাউসে আসুন, হাউস ভালো হবে। আপনারা হাউসে আসুন, ছবি ভালো হবে। আমি প্রত্যেক জার্নালিস্টকে রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করি যে আপনারা সবাই মিলে একবার বাংলা ছবিকে ভালো বলতে আরম্ভ করুন। কারণ যদি আমাকে নিচের দিকে নামান, তাহলে আপনার কাগজে আমার ছবি চাপলে কাগজটা বিক্রি হচ্ছে না, আনন্দগুলো বিক্রি হবে না। আমার যদি স্টার বানান, রজনীকান্ত বানান, তাহলে আমার ছবি চাপলে আপনার কাগজ বিক্রি হবে। তো এটা সমস্ত সিস্টেমে একটা রেসিপ্রোকাল অবনমন চলছে। দোষারোপ 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 করতে করে নেমে যাচ্ছি আমরা নিচের দিকে। তাহলে সেই জায়গাটা পৌঁছলে তাহলে আমরা বলবো যে দর্শক ফিরছে, দর্শক এই তরুণবৃন্দকে ছবি বানাতে হবে, তখন সেটাকে আমাদের যে ছবি করতে হবে, প্রডিউসার আসবে, কারণ ভায়াবল হবে, ইকোনমিক্যালি ভায়াবল। তাহলে পরিত্রাণের উপায় হচ্ছে দর্শকদের মানে নিজেরা চেষ্টা করে ফিরে আসা। ফিরতে হবে, ফিরতে হবে। এছাড়া যে আপনি নিজে পরিচালক হিসেবে সেই বিন্দুতে অন্তত যতখানি পারেন নিজের মতো করে বাংলা সিনেমাকে পৌঁছবেন, আপনার কি মনে হয় সেই কাজে আপনি সফল হলেন? না, আমি সফল নই সে কাজটা, সেই অর্থে সফল নই। আমি ফিনান্সিয়ালি সফল করেছি, কারণ ইন্ডাস্ট্রিকে আমি যে কটা ছবি করে দিয়েছি সে কটা ছবি থেকে টাকা ফেরত তো হয়েছে, কিছু তারা নিশ্চয়ই লাভ করেছে, তার মানে এটা ফিনান্সিয়ালি নিশ্চয়ই সফল করেছি। আমি নষ্ট করিনি টাকা। আর যদি কোনো একটি ছবিতে আমি 9 লাখ টাকার ডেফিসিট হয়ে থাকে, সেটা আমার নিজের প্রোডাকশনের ছবিতে। দেখুন, আমি একজন প্রডিউসার, যে বিজনেস করি না, তো এই অ্যাক্টিং করে করে এতদিন ধরে টাকা জমি তাই দিয়ে 3টে ছবি প্রডিউস করেছি। কিন্তু আমি উৎকর্ষতার কথা বলছি, এবার একটা ছবি সেটা স্বপন সাহা ছবি করে প্রত্যেকটা হিট করে। না, সেটা আমার নিজের টাকায় বানানোর কথা বলছি। সেই টাকাটা ফেরত আসার জন্য আমি তারপরে ছবিটা একটু বড় করেছি। নিশ্চয়ই সেই টাকাটা ফেরত এসেছিল, তাই একটা ছবি করেছি। প্রশ্নটা হচ্ছে উৎকর্ষতার প্রবলেম ওইখানে। এই যে বললাম, ভয় যখন বানালাম তখন দেখলাম যে আমার একটা ডেফিসিট আছে টাকাটা, কিন্তু রিভিউ খুব ভালো পেয়েছিলাম এবং আমি একজন মেকার, সেটা স্বীকৃতি পেলাম আমি। তাতে ওই টাকাটা আমার কাছে ফ্যাক্টর হয়নি। গোলমালটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে, আমি দেখলাম আমার যে অডিয়েন্স, চিরঞ্জিতের যে ব্র্যান্ডটা, চিরঞ্জিতকে যারা ভালোবাসে, এতদিন ধরে যার জন্য টিকিট কেটেছে, টাকা দিয়েছে, তাকে দেখে পাগল হয়ে গেছে যে মানুষগুলো। এই যে যাত্রা করতে যাই, ওয়ান ওয়াল করতে চাই, সেই রাত্রিবেলা ঠান্ডার মধ্যে তারা হাঁটে মাইল ওভার মাইল, 4টে থেকে বসে থাকে 9টায় শো দেখবে বলে, হয়তো হরলিক্সের কৌটোর মধ্যে তারা বাথরুম করে, কারণ উঠতে পারবে না, জায়গাটা চলে যাবে বলে। এই মানুষগুলো যারা এত ভালোবাসে আমাকে, সেই মানুষগুলো বুঝতে পারছে না, অথচ আমি একটা ছবি করে তাদের দেখতে বলছি। এটার ভেতরে একটা তঞ্চকতা আছে, একটা বিশ্বাসঘাতকতা আছে। তো যারাই চিরঞ্জিত বানিয়েছে, আমাকে কোনো বড় বড় ডিরেক্টর তো আমাকে ছবি দেননি গোড়া থেকে, মানে পাইনি আমি কোনো কারণে, আমার যোগ্যতা নেই বা যে কারণে হোক। আমি তো সব ওই তৈরি করে করে ডিরেক্টর স্ক্রিপ্ট বানিয়ে অমুক করে, ওই যেটা বললেন, আমি দেখিয়ে ফেঁকিয়ে দিয়ে ক্যামেরা পজিশন করে ফোরে দিয়ে টিয়ে একটা ছবিকে, সেলফ মেড না, মানে ওরম করতে করতে এসছি আর কি। এসে আজকে আপনার সামনে বসতে পেরেছি, তার মানে একটা নিশ্চয়ই কোথাও পৌঁছেছি, তাহলে বসো কি। তো সেখানে পৌঁছানোর মধ্যে যাদের অবদান আছে, যে মানুষগুলো আমায় বানিয়েছে চিরঞ্জিত আজকে, দীপক আলাদা, চিরঞ্জিত যারা বানিয়েছে, সেই চিরঞ্জিতের তাদের প্রতি, সেই সাধারণ মানুষদের প্রতি দায়বদ্ধতা আছে। আমি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারি না। সেই জন্য চিরঞ্জিত যখন ছবি করবে তখন তাদেরই জন্য ছবি করবে, তারা যেন বুঝতে পারে ছবিটা। তার মানে ইউ হ্যাভ বিকাম এ ভিকটিম অফ ইওর ওন ইমেজ। মেবি এটাকে ভিকটিম মনে করছি না আমি অবশ্য। একটা শিশুর সারল্যের জন্য, একটা অশিক্ষিত মানুষের সারল্যের জন্য, বন্ধুত্বের জন্য যদি নিচে নামতে হয়, সেটাকে আমি ভিকটিম বলি না। সেটা আপনি এনজয় করেন? নিশ্চয়ই। আচ্ছা, হাউ ডু ইউ থিঙ্ক posterity should remember you? Last question. Actually, as a human being. Just. But you have led the life of an actor and a পরিচালক. Why should people remember you as a human being? না, না, সে তো বটেই, সেটা তো সব জায়গায়। একজন অভিনেতার আসলে জীবনে কি করে, টোটাল অভিনেতার রোজগার করার জন্য স্ট্রাগল করে প্রথমে, তারপরে তার যে ইমেজটা তৈরি হয়, সেই ইমেজটাকে বাঁচিয়ে রাখার জন্য স্ট্রাগল করে। সবটাই নিজের জন্য স্ট্রাগল, পস্টারিটির জন্য অ্যাকচুয়ালি কিছু করে না। আপনার ইচ্ছে করে না যে আমার, আপনি বলুন, উত্তমের জামার একটা মূর্তি আছে, আপনারও একটা কলকাতা কোথাও হোক? সেটা গুডনেস অফ পিপল, সেটা গুডনেস অফ পিপল, সেটা কোনো অভিনেতা মনে করেন না। এত বিভিন্ন চরিত্রের মধ্যে, এত বিভিন্ন চরিত্রের মধ্যে তাদের যে, আমি আজকে এক্ষুনি একটা কথা বলে একজনকে হাউ হাউ করে কাঁদিয়ে দিচ্ছি ছেঁড়া জামা পরে, তারপরে তো উঠে আমি একটা বড় সিটি হন্ডা গাড়ি করে চলে যাব। তারপরে অ্যাকচুয়ালি কি সেই ইনভলভমেন্টটা আছে যে আমি হাঁটতে হাঁটতে ছেঁড়া জামা পরি রাস্তা দিয়ে হাঁটছি? না, আমি সব টাকা দিয়ে দিলাম, আর সে আমার জন্য হাউ হাউ করে কাঁদছে আমার দুঃখ দেখে। এটা এক ধরনের চিটিং। তার মানে মনে হয় আমার বাবা একটা বলেছি মজার জিনিস, বাবাকে একসময় বলেছে, আপনি বাবাকে বলেছেন তুমি করো, আর কার্টুন আঁকছো না কেন? বলে কার্টুন কারুর ত্রুটি ধরা। এটা অনেক দিন করেছি আমি, কিন্তু একটা বয়সে পৌঁছেছি যখন আমার মনে হচ্ছে আমার কাজ নয় কারোর ত্রুটি ধরা, সেক্ষেত্রে আমি কার্টুনটা ছেড়ে দিয়েছি। আমি ইলাস্ট্রেশন করি, পেন্টিং করি, এগুলো করি। তেমনি আমারও মনে হয়
আমিও এসে গেছি, আমি অভিনয় থেকে সরে যাব। চলে যাবে? কত, কারণ কবে? খুব শিগগিরই, খুব কেন? শিগগিরই। তারপরে কি করবেন? তারপরে জানি না কি করবো, আমার কয়েকটা আইডিয়াজ আছে, সেগুলো হয়তো অন্য আমার জন্য ইন্টারেস্টিং মানে ও পরিচালনাটা চালিয়ে যাবেন? নাও করতে পারি, তাও নাও মানে ফিল্ম জগৎ থেকেই অবসর নেবেন? মেবি, হ্যাঁ, এরকম একটা ইচ্ছে আমার। অনেক দিন হয়েছে তো কাজ করেছি। গাভাস্কার রিটায়ার করেছেন কত কম বয়সে, স্যার পাতাউদি আরও কম বয়সে, চুনিও করেছেন কম বয়সে। তো সেক্ষেত্রে খেলায় যদি হয়, তো আমাদের ক্ষেত্রে কেন সেই বৃদ্ধ বয়স পর্যন্ত একটা উইক পরে কালো চুল রং করে কেন? তো আপনার তার মানে অ্যাকচুয়ালি আর মানায় না আমায়, আমার হিরো তো মানায় না, আই ক্রস দ্যাট স্টেজ। এখন হয়তো আমাকে লিড মানায়, আমাকে হয়তো সেরকম ধরনের একটা চরিত্র মানায়, সেরকম একটা বিশাল। আর সেই ধরনের গল্প তো আর হচ্ছে না যেখানে একটা কাবুলিওয়ালা করবে কেউ, আমি একটা কাবুলিওয়ালা হব। তাহলে কি আপনি মানে একটু দীর্ঘশ্বাস নিয়েই ছেড়ে যাবেন? একটু দীর্ঘশ্বাস নিয়েই, কারণ এই একটা ফেজ যাচ্ছে এখন, এই ফেজটা কিন্তু একটা ডাউনওয়ার্ড, মানে বিশেষজ্ঞ, গুণগ্রাহী, শিক্ষিত মানুষ, বিদগ্ধ মানুষরা কিন্তু এইখানে আর হাত বাড়ায় না কারোর জন্য, ঘুরে দেখে না এখানে। তো এই জায়গাটার ভেতরে সেই জিনিসটা, সেই আনন্দটা আর নেই, আচ্ছা, তো ইন্টেলেকচুয়াল ফ্লেভারটা নেই। ইউ ফিল লেট ডাউন? লেট ডাউন, হ্যাঁ। মানে আর হয়েছে, এদের জন্য সবই করা হয়েছে, তো আরও মানুষদের আসা উচিত, এখানে জায়গাও দেওয়া উচিত। কেউ তো আসতে পারছে না, আটকে গেছে একটা জায়গায়। আমি সেলেবল বলে বোধহয় আমাকে কাস্টিং করা হচ্ছে, আরেকজন সেলেবল হবে কি হবে না সে এক্সপেরিমেন্টও করছে না কেউ। এই তো ঠিক নয়, এটা ভালো না, এটা মজে যাওয়ার ব্যাপার, এটা শেষ হয়ে যাওয়ার সংকেত। তারপরে আপনার কথা শুনে আমার শেষ প্রশ্ন যেটা মনে হচ্ছে, মন্তব্যই বলবো, সে যে ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে আপনার কোনো প্রত্যাশা নেই? না, প্রত্যাশা আমার নেই তা নয়। প্রত্যাশা হচ্ছে আমার ভিতরে যদি কোনো গুণ থেকে থাকে, কিছু আমি করে থাকি, হয়তো নিশ্চয় কিছু জায়গাতে করেছি আমি, কিছু কিছু তো শিখেছি, কিছু কিছু হয়তো করেছি কাজ, সেটা যদি কোনো সময় আজকে জার্নালিস্টরা রেকগনাইজ করে বা একটা রিঅ্যাসেসমেন্ট হয়, কোনো সময় হয়তো কিছু পয়েন্ট বেরোতে পারে, সেটা হলে খুব ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগে। খুবই ধন্যবাদ, খুব ভালো লাগলো কথা বলে।